এখন বাঁদিকে যে লম্বা চাকাগুলো দেখছেন এগুলোকে বলা হয় প্রেয়ার হুইল। বৌদ্ধ ধর্মে প্রার্থনা করার সময় এই চাকাগুলোকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হয়, এটাই হলো এখানকার নিয়ম। এই হলো সেই প্যাগোডা যেখানে কলকাতায় আগত জাপানি সাধুর রেলিক রাখা রয়েছে। এই পাত্রে যদি কেউ একটি কয়েন ফেলে তার মনস্কামনা জানিয়ে যান, তাহলে সেই মনস্কামনা নাকি এই সন্ন্যাসীর মারফত সৌভাগ্যের 7 দেবতার কাছে পৌঁছে যায় এবং সেই মনস্কামনা কিন্তু পূরণও হয়। ওয়েলকাম টু মিনি জাপান। খুব সচেতনভাবেই আজকের এই ভিডিওটাতে আমি এই ক্যাপশনটা ব্যবহার করছি, তার কারণ এখন আর জাপান ঘুরতে গেলে শুধু জাপান যেতে হবে না, গোটা জাপান না হলেও একটা মিনি জাপানের ফিল কিন্তু আপনারা এই কলকাতায় বসেই নিতে পারবেন। আর তার জন্য সবার প্রথম আপনাদের চলে আসতে হবে ইকো পার্কে, নিউ টাউনের কাছে যে ইকো পার্ক সেখানে চলে আসতে হবে। আর এই ইকো পার্কে আসলে আপনারা এখানে জাপানি প্যাগোডা থেকে শুরু করে জাপানি সম্প্রদায়ের যে মানুষজন তাদের যে কালচার সেটা খুব সুন্দরভাবে এখানে যে ফুটিয়ে তোলা হয়েছে সেগুলো আপনারা দর্শন করতে পারবেন। তাই আজকে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইকো পার্কের জাপানিজ ফরেস্টে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই জায়গার সমস্ত ইনফরমেশন বা তথ্য একদম যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তারপরে যদি মনে হয় তাহলে পরিবারের সাথে একটা ছুটির দিন দেখে পারলে এখানে এসে কিন্তু ঘুরে যেতে পারেন। ইকো পার্কে আর আসবেন কিভাবে সেটা বলে আর ভিডিওটা বাড়াচ্ছি না, আপনাদের লোকেশন থেকে ইকো পার্কগামী যে কোনো বাস ধরে ইকো পার্কে চলে আসুন। এবারে যেটা বলার বিষয় সেটা হচ্ছে ইকো পার্কটা তো অনেক বড় এরিয়া, অনেকগুলো গেট রয়েছে। তো আমি সাজেস্ট করবো আপনারা 1 নম্বর গেট দিয়ে ঢুকবেন, তাহলে কিন্তু এই জাপানিজ ফরেস্টে খুব সহজেই চলে আসতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একদম অবশেষে দয়া করে এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এরকম বিভিন্ন জায়গার নানা ধরনের ভিডিও নিয়ে কিন্তু আমি আমার চ্যানেলে আসি, তাই এটা আমার আপনাদের কাছে অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লাগে একটু আশীর্বাদের হাতটা আমার মাথার উপরে রাখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইবের মাধ্যমে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। যেহেতু এই জাপানিজ ফরেস্টের অবস্থানটা ইকো পার্কের একদম ভেতরে, তাই সবার প্রথম আপনাদের ইকো পার্কের 1 নম্বর গেটের টিকিট কাউন্টার থেকে ইকো পার্কে ঢোকার টিকিট সংগ্রহ করে নিতে হবে। এখানকার টিকিট মূল্য 30 টাকা জন পিছু। আর 3 বছরের নিচের বয়সের বাচ্চাদের কিন্তু এখানে ঢোকার জন্য কোনো টিকিট লাগে না। এই ইকো পার্ক খোলা বন্ধের বর্তমান সময় হলো সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 অবধি। তবে সন্ধ্যে 7টায় টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় এবং সোমবার কিন্তু পূর্ণ দিবস বন্ধ থাকে এই ইকো পার্ক। আর এই সময়সূচি কিন্তু আপাতত 28শে ফেব্রুয়ারি 2025 অবধি বলবৎ থাকবে। তারপরে কিছু পরিবর্তন আসলেও আসতে পারে। টিকিট কাউন্টারের ঠিক পাশেই কিন্তু বিশাল বড় পার্কিং জোন রয়েছে, যেখানে 4 হুইলারের জন্য 50 টাকা, 2 হুইলারের জন্য 20 টাকা এবং স্কুল বাস ছাড়া আদার্স যে কোনো বাস বা মিনি বাসের জন্য কিন্তু 100 টাকা পার্কিং ফি লাগে। আর এই পার্কিং ফি দিয়ে আপনারা 6 ঘন্টার জন্য আপনাদের গাড়ি এখানে রাখতে পারবেন। আরেকটা কথাও বলে রাখি, এই যে পার্কিং এরিয়াটা এখন আপনারা ভিডিওতে দেখছেন বা যে টিকিট কাউন্টারটা এতক্ষণ দেখলেন, এগুলো কিন্তু সবই 3 নম্বর গেটের। তার কারণ আমরা 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করেছিলাম আরও কিছু জিনিস ঘুরে দেখবো বলে। তবে আপনারা যদি জাপানিজ ফরেস্টেই আসেন তাহলে কিন্তু অবশ্যই 1 নম্বর গেট দিয়েই ঢুকবেন এবং 1 নম্বর গেটের পাশেই কিন্তু পার্কিং এরিয়াও পেয়ে যাবেন। প্রবেশ করে গেছি ইকো পার্কের ভিতরে। আর আপনারাও এখানে আসলে এই নেভিগেশন ম্যাপটা একবার ফলো করে নিতে পারেন, তার কারণ বিশাল বড় এরিয়া তো এটা, তাই কোথায় কি আছে খুব সহজেই কিন্তু এই ম্যাপটা দেখলে বুঝতে সুবিধা হবে আপনাদের। বর্তমান সময় ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এই ইকো পার্ক যে কতটা জনপ্রিয় তা এখানকার ভিড়টা দেখলেই খুব সহজে বোঝা যায়। প্রত্যেক দিন এই ইকো পার্ক নিজেকে নতুন নতুন রূপে সাজিয়ে তুলছে তার দর্শকদের জন্য। আর এই কৃতিত্বটা কিন্তু প্রাপ্য হিটকোর, যারা এই ইকো পার্ক পরিচালনার দায়িত্বে রয়েছেন। যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম আমাদের আজকের গন্তব্যে, অর্থাৎ জাপানিজ ফরেস্টে। আচ্ছা, প্রথমেই বলে রাখি, এই জাপানিজ ফরেস্টে ঢোকার জন্য কিন্তু আলাদা করে কোনো টিকিট লাগে না। আপনারা ইকো পার্কে ঢোকার জন্য যে 30 টাকার টিকিটটা কাটবেন তাতেই কিন্তু এই জাপানিজ ফরেস্টও ঘুরে দেখতে পারবেন। এখানে প্রবেশ করার আগে প্রবেশদ্বারের দুধারে দুজোড়া দ্বাররক্ষকের সাথে আপনাদের সাক্ষাৎ হবে, যাদের চেহারায় সিংহ ও কুকুর এই 2 প্রাণীর সংমিশ্রণ লক্ষ্য করা যায়। জাপানি ভাষায় এদের লায়ন ডগ বা কোমাইনু বলা হয়ে থাকে। জাপানি ধর্মে বিশ্বাস করা হয় এরাই নাকি জাপানি মনিস্ট্রিগুলোকে বিভিন্ন রকম অপশক্তি অর্থাৎ ইভিল পাওয়ারের হাত থেকে রক্ষা করে, তাই এদেরকে প্রোটেক্টর অব দ্য মনিস্ট্রিও বলা হয়ে থাকে। আর সেই কারণের জন্যই বিভিন্ন জাপানি মনিস্ট্রিগুলোর বাইরে এদেরকেই দ্বাররক্ষী হিসাবেও দেখা যায়। আসুন এবার প্রবেশ করা যাক ভিতরে। কলকাতার মধ্যে মিনি জাপানে আপনাদের স্বাগতম।
ভিতরে প্রবেশ করে প্রথমেই গৌতম বুদ্ধর একটি শান্ত ও ধ্যানরত মূর্তি আপনাদের চোখে পড়বে, যা নিঃসন্দেহে মনের মধ্যে একটা আলাদাই শান্তির আবহ তৈরি করে। আর এই গৌতম বুদ্ধর মূর্তির দিকে মুখ করে দাঁড়িয়ে ঠিক আপনাদের বাঁদিক দিয়েই কিন্তু এই জাপানিজ ফরেস্টের ভ্রমণ যাত্রাটা শুরু করতে হবে। বাঁদিক দিয়ে হাঁটা শুরু করে প্রথমেই চোখে পড়বে স্মল বুদ্ধাস। এই জায়গাটাতে অনেকগুলো সাধুর মূর্তি একসাথে রাখা রয়েছে, আর যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন কোনো মূর্তির মধ্যেই কিন্তু মিল খুঁজে পাচ্ছেন না, অর্থাৎ একটি মূর্তি অপর আরেকটি মূর্তির থেকে কিন্তু আলাদা। একই বিশ্ব ব্রহ্মাণ্ডে থাকা সত্ত্বেও কিন্তু দুটো মানুষ কখনো এক হয় না, দুজনের মধ্যে কিন্তু বিস্তর ফারাক থাকে। এই বিষয়টারই প্রতিনিধিত্ব করা হচ্ছে এখানে এই ছোট ছোট সন্ন্যাসী মূর্তিগুলোর মাধ্যমে। বিশ্বাস করা হয় যে প্রতি রাতে নাকি এই মূর্তিগুলো জীবন্ত হয়ে ওঠে আর এই মনেস্ট্রিকে বিভিন্ন অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে। স্মল বুদ্ধাস দেখে নেওয়ার পর গাছপালা দিয়ে ঘেরা একটা খুব সুন্দর ছোট্ট টানেলের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। জাপানিরা প্রকৃতিকে দেবতা মনে করেন, আর তাই তারা তাদের সংস্কৃতির মতোই প্রকৃতির বিভিন্ন উপাদানগুলোকেও দেবতা হিসাবে পুজো করেন। তাদের বাগানগুলিও ধ্যান ও মননের স্থান হিসাবে গড়ে তোলা হয়। বৌদ্ধ ধর্মের সমস্ত অভিব্যক্তি কিন্তু এই প্রকৃতির সাথে গভীরভাবে জড়িয়ে রয়েছে। ইকো পার্কের এই জাপানি ফরেস্টকেও কিন্তু এই বিষয়গুলি মাথায় রেখে সেইভাবেই সাজিয়ে তোলা হয়েছে। টানেল থেকে বেরিয়েই খুব সুন্দর এই প্যাগোডাটি চোখে পড়বে। তবে প্যাগোডায় প্রবেশ করার আগে আসুন বাইরে আরো অনেক কিছু রয়েছে সেগুলো আগে একটু দেখে নিই এবং সেই সম্বন্ধে আরো কিছু তথ্য বিস্তারিতভাবে জেনে নিই। এখন যেটা স্ক্রিনে দেখছেন এটা হলো ল্যাবিরিন্থ অর্থাৎ গোলক ধাঁধা। বৌদ্ধ ধর্মে এটা একটা মেডিটেশন টুল হিসাবে ব্যবহার করা হয়। বৌদ্ধ ধর্মে মনে করা হয় যে এই ল্যাবিরিন্থ অর্থাৎ গোলক ধাঁধার উপর দিয়ে হাঁটতে হাঁটতে জপ করলে মনোনিবেশ করতে সুবিধা হয় এবং মনের সমস্ত অশান্তি দূর হয়ে যায়, তাই জপটাও খুব ভালোভাবে করা যায়। এখন যেটা দেখছেন এটা হলো জিগজ্যাগ ব্রিজটা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন এটা কিন্তু সোজা নয়, উল্টে আঁকা বাঁকা। এই ব্রিজের মাধ্যমে আমাদের জীবন চলার পথকেই কিন্তু বোঝানো হয়েছে, যা কিন্তু নেহাতি সহজ সরল নয়। কত আঁকা বাঁকা এবড়ো খেবড়ো এবং দুর্গম পথের মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হয় মন স্থির রেখে নিজেদের লক্ষ্যের দিকে। জিগজ্যাগ ব্রিজের ঠিক পাশেই রয়েছে 7টি পদ্ম ফুল, যা জাপানিদের 7টি ভাগ্য দেবতা অর্থাৎ গডেস অফ লাক এদেরই প্রতীকী রূপ। আমাদের এখানে সবুজ বাঁশ গাছ দেখা যায়, কিন্তু জাপানে হলুদ বাঁশ গাছ পাওয়া যায়। জাপানিরা বিশ্বাস করেন এই হলুদ বাঁশ গাছে গোলাপি কাগজে যদি মনস্কামনা লিখে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে তা নাকি পূরণ হয়। এখানেও কিন্তু এরকমই হলুদ বাঁশঝাড় তৈরি করা হয়েছে জাপানি সংস্কৃতিকে ফুটিয়ে তোলার জন্য। এবার প্রবেশ করব মনেস্ট্রিতে। প্যাগোডার চারপাশের প্রার্থনা কক্ষকেই মনেস্ট্রি বলা হয়ে থাকে। বৌদ্ধ ধর্মের বড় সাধকদের দেহত্যাগের পর তাদের ব্যবহার করা জিনিস বা তাদের দেহের অংশ, যাকে রেলিক্স বলা হয়, এই রেলিক্স প্যাগোডায় রাখা হয় এবং তা প্রত্যেক দিন পুজো করা হয়। শোনা যায় এখানকার এই প্যাগোডাতেও একজন জাপানি সাধুর রেলিক রাখা রয়েছে, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কলকাতায় এসেছিলেন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। পরবর্তীকালে ইকো পার্কের উন্নয়ন কার্যের সময় তার রেলিক খুঁজে পাওয়া যায় এবং তাকে সম্মান জানাতে এখানে প্যাগোডা তৈরি করা হয় এবং তার রেলিক রাখা হয়, আর তার স্মৃতিতেই এই সমগ্র জাপানিজ ফরেস্টটি নির্মাণ করা হয়। আসুন এবার যাওয়া যাক মনেস্ট্রির ভিতরে। সন্ধেবেলা এই আলোগুলো জ্বালিয়ে দেওয়ার পর এই মনেস্ট্রিটা কিন্তু আলাদাই বর্ধিত রূপ পায়। এখন বাঁদিকে যে লম্বা চাকাগুলো দেখছেন এগুলোকে বলা হয় প্রেয়ার হুইল। বৌদ্ধ ধর্মে প্রার্থনা করার সময় এই চাকাগুলোকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হয়, এটাই হলো এখানকার নিয়ম। মনেস্ট্রি থেকে এই রাস্তাটা সোজা চলে গেছে প্যাগোডার দিকে। এই হলো সেই প্যাগোডা যেখানে কলকাতায় আগত জাপানি সাধুর রেলিক রাখা রয়েছে। প্যাগোডার বাইরে জুতো খুলে লাল এই কাঠের পাটাতনের উপর দিয়ে হেঁটে যেতে হবে আপনাদের প্যাগোডার উদ্দেশ্যে। আর এই লাল হলুদ রঙের খুব সুন্দর প্যাগোডাটি সম্ভবত পুরোটাই কাঠ দিয়ে তৈরি। প্যাগোডার বাইরে পরিষ্কারভাবে লেখা থাকা সত্ত্বেও অনেকেই কিন্তু এখানে জুতো পরেই প্রবেশ করছে। আপনারা কিন্তু দয়া করে এই ভুলটা করবেন না, তার কারণ অন্যের সংস্কৃতিকে যদি সম্মান না জানাই তাহলে অন্যেরাও কিন্তু আমাদের সংস্কৃতিকে সম্মান জানাবে না।
এটা কিন্তু মনে রাখবেন। প্যাগোডার ভিতর শ্বেত পদ্মের ওপর অধিষ্ঠিত রয়েছেন ধ্যানরত গৌতম বুদ্ধ এবং তার দুই পাশে দুটি বড় বড় প্রেয়ার হুইল রাখা রয়েছে, যেগুলো স্বয়ংক্রিয়ভাবে চলছে এবং এই প্রেয়ার হুইলের উপরেই রাখা রয়েছে একটি ঘণ্টা। এই প্রেয়ার হুইলগুলোর মাধ্যমে এই ঘণ্টাগুলোয় আঘাত লাগার ফলে একটা ধ্বনি উৎপন্ন হচ্ছে, যা কিন্তু এই জায়গার নৈসর্গিকতাটাকে আরো বাড়িয়ে তুলছে। লক্ষ্য করে দেখলাম এই দুটি প্রেয়ার হুইল কিন্তু একসাথে চলছে না, একটি দিনের বেলায় চালানো হয় এবং অপরটি সন্ধেবেলার পর। আমার মনে হলো এই দুটি প্রেয়ার হুইল হয়তো আমাদের দিনের দুটি অধ্যায় অর্থাৎ দিন ও রাতকে বোঝাচ্ছে, তাই জন্যই একটি প্রেয়ার হুইল দিনের বেলায় এবং অপরটি হয়তো সন্ধেবেলা চালানো হয়। যদিও আমি এই বিষয়টা নিয়ে নিশ্চিত নই। যদি আপনাদের মধ্যে কারুর এই বিষয়টা সম্বন্ধে কোনো জ্ঞান থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। প্যাগোডার চারিধারে বেশ সুন্দর জায়গাও করা রয়েছে এই প্যাগোডাটিকে প্রদক্ষিণ করার জন্য, তাই আপনারা যদি এখানে আসেন তাহলে পারলে একবার এই প্যাগোডাকেও প্রদক্ষিণ করে নেবেন, এটা খুব শুভ বলে মানা হয়। এই মনেস্ট্রি আর প্যাগোডার মাঝখানে বেশ খানিকটা ফাঁকা জায়গাও রয়েছে, তাই আপনারা যদি মনে করেন প্যাগোডা থেকে বেরিয়ে এখানেও কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন। প্যাগোডা থেকে বেরিয়ে এরকম একটা সুন্দর গেটের সামনে এসে দাঁড়াবেন। জাপানি ভাষায় এটাকে সিরিজ অফ টোরি বলা হয়। শোনা যায় কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যবসায়ী এই জাপানিজ ফরেস্টের দেবতার দ্বারা উপকৃত হয়ে উপহার স্বরূপ এগুলি দান করেছিলেন। মনে করা হয় এগুলোর মধ্যে দিয়ে খুব ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কপা হাঁটছেন সেটা যদি গুনতে পারেন তাহলে নাকি অন্তরাত্মার সাথে সংযোগ স্থাপন করা সম্ভব হয়। এই টরিগুলোর মধ্যে দিয়ে হেঁটে এসে উপস্থিত হবেন একটা খুব সুন্দর জলাশয়ের সামনে। এই জলাশয়টি কিন্তু জাপানিজ ফরেস্টের একদম মাঝ বরাবর অবস্থিত। শোনা যায় একসময় এই জঙ্গলের রাক্ষস তার সাধনা শক্তির মাধ্যমে সৌভাগ্যের 7 দেবতাকে সন্তুষ্ট করেছিলেন এবং তারপর থেকে তিনি এখানেই থেকে যান তার 2 বাঘের সাথে একজন নীরব সন্ন্যাসী হয়ে। এখন যে জল পরিপূর্ণ পাত্রটি আপনারা দেখছেন, মনে করা হয় এই পাত্রটি নাকি সেই সন্ন্যাসীর সাধনা শক্তির দ্বারাই পরিপূর্ণ এবং এই পাত্রে যদি কেউ একটি কয়েন ফেলে তার মনস্কামনা জানিয়ে যান তাহলে সেই মনস্কামনা নাকি এই সন্ন্যাসীর মারফত সৌভাগ্যের 7 দেবতার কাছে পৌঁছে যায় এবং সেই মনস্কামনা কিন্তু পূরণও হয়। জাপানি সংস্কৃতির এরকম বিভিন্ন অজানা তথ্য জানতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা যদি এখনো অবধি ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। এখন দাঁড়িয়ে রয়েছি মুন গেটের সামনে। এটি গোলাকার বা অর্ধগোলাকার আকৃতির হয়, যা এই জাপানি বাগানে প্রবেশ বা বাহিরের পথকে চিহ্নিত করে। এটি জীবনচক্রের প্রতীক হিসেবে বিবেচিত হয়, যা জন্ম ও পুনর্নবীকরণের প্রতিনিধিত্ব করে। এই মুন গেট দিয়ে বেরিয়ে রাস্তার দুধারে চোখে পড়বে ছোট ছোট বাঁশ পুঁতে রাখা রয়েছে এবং প্রত্যেকটি বাঁশের ওপর লাগানো রয়েছে একটি করে আলো। এগুলোকে বলা হচ্ছে ব্যাম্বু লাইটস। মনে করা হয় এই ব্যাম্বু লাইটস গুলো নিস্তব্ধভাবে আকাশের তারাদের সাথে সংযোগ স্থাপন করতে পারে। জাপানের একটা ছোট্ট শহর টাকেটাতে খুব বড় করে একটা উৎসব পালিত হয় যার নাম চিকুরাকু। সেখানে কিন্তু এই ব্যাম্বু লাইট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এখন যেগুলো দেখছেন এগুলোকে বলা হয় ব্যাম্বু চাইম। সাধারণত আমরা ঘরেতেও ফেংশুই অনুযায়ী বিভিন্ন ধরনের উইন্ড চাইম ব্যবহার করে থাকি যাতে ঘরের বাস্তু ঠিক থাকে। জাপানিদের বিশ্বাস যে যদি এই ব্যাম্বু চাইমের মধ্যে দিয়ে একাগ্র মনে হাঁটা যায় তাহলে নাকি মনের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনার প্রকাশ ঘটে। জাপানি সংস্কৃতিতে সবসময় প্রকৃতিকে একটা আলাদাই গুরুত্ব দেওয়া হয়, আর হয়তো সেই অনুকরণেই ইকো পার্কের এই জাপানিজ ফরেস্টেও কিন্তু প্রাকৃতিক সমারোহ সত্যি চোখে পড়ার মতনই। তাই পারলে পরিবারের সাথে একটা ছুটির দিন এখানে কাটিয়ে যেতে পারেন, বিশ্বাস করুন খুবই ভালো লাগবে। জাপানিজ ফরেস্ট ঘুরে দেখার পর যদি খিদে পেয়ে যায় তাহলে এখান থেকে বেরোনোর পথেই কিন্তু একটি জাপানিজ রেস্টুরেন্টও পেয়ে যাবেন। এই জাপানিজ রেস্টুরেন্ট থেকে জাপানিজ অথেন্টিক ফুড ট্রাই করেও দেখতে পারেন। যদিও আমাদের হাতে সেই পর্যাপ্ত সময়টা ছিল না বলে আমরা এখানকার খাবার দাবার ট্রাই করতে পারিনি, তাই এই ভিডিওতে আপনাদের এখানকার খাবার দাবারের স্বাদ বা খাবার দাবারের দাম এই সম্বন্ধীয় কোনো আইডিয়াই দিতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই জাপানিজ ফরেস্টের যাবতীয় তথ্য দিতে পেরেছি। তারপরেও মানুষ তো ভুলভ্রান্তি হয়েই থাকে, তাই যদি কোনো ইনফরমেশন আমি মিস করে গিয়ে থাকি তাহলে কমেন্ট সেকশন তো খোলা রইল। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি কি মিস করেছি, বা যদি কিছু জানার থাকে সেগুলো বলতে পারেন। আমি অবশ্যই আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করব। আর পারলে একবার ঘুরে যান, আর কবে আসছেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আর ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই আপনাদের আশীর্বাদ ভালোবাসার হাতটা আমার মাথার উপর রাখবেন। তাহলে আমি আরও আগে এগোতে পারবো আপনাদের আশীর্বাদের সাথে।